সরকারি প্রতিষ্ঠানগুলোকে বাজারে প্রতিযোগী হিসেবে গড়তে শেয়ার বাজারে তালিকাভুক্তি নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। চীনের সাথে বাংলাদেশের তিস্তা প্রকল্প বাস্তবায়নে কাজ করতে চায় ভারত, আর্থিক সহযোগিতাও করতে আগ্রহী জানালেন পররাষ্ট্রমন্ত্রী। কালকের সমাবেশ নিয়ে ডিএমপিতে বিএনপির প্রতিনিধি দল এখনও সিদ্ধান্ত দেয়নি পুলিশ। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ছাত্র জনতার মার্কিন দূতাবাস ঘেরাও। দেখছিলেন বিআরপি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেয়ার বাজারে সরকারি প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করতে অর্থ বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় তিনি এই নির্দেশনা দেন। এ সময় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিজের নাম থাকায় উষ্মা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টদের বলেছেন তার নাম ব্যবহার করে আর যেন প্রকল্প না নেওয়া হয়। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। বৃহস্পতিবার শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিরোজপুর ও ঝালকাঠি জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন, বরিশাল জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের সংশোধিত প্রকল্প এবং শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সহ 10টি প্রকল্পে 5,563 কোটি টাকা অনুমোদন দেয়া হয়। এ সময় প্রকল্পে নিজের নাম ব্যবহার না করতে প্রধানমন্ত্রীর অনুশাসনের কথা জানান পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার। শেখ হাসিনা নামটা বাদ দিতে হবে এবং মুরাল যেটি আছে সেটা বাদ দিয়ে এই মুরালের টাকাটা অন্য জায়গায় খরচের ব্যবস্থা করতে হবে। যে এটি বাদ দেওয়া হলে এখন আইন পরিবর্তন করতে হবে। ইতিমধ্যে জাতীয় সংসদে আইনটি পাশ হয়ে গেছে এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটু উষ্মা প্রকাশ করেছেন ওনার নাম ব্যবহারের ক্ষেত্রে এবং ভবিষ্যতে বলেছেন যে এই মাননীয় প্রধানমন্ত্রীর নাম ব্যবহারে উনি অনুমতি দিবেন না। পরিকল্পনা সচিব জানান অল্প টাকার জন্য আটকে থাকা 364টি প্রকল্প শেষ হচ্ছে জুনেই। আর সরকারি প্রতিষ্ঠানগুলোকে বাজারে প্রতিযোগী হিসেবে গড়তে শেয়ার বাজারে তালিকাভুক্তির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শেয়ার বাজারে সরকারি প্রতিষ্ঠান কোম্পানিগুলি যেন অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে অর্থ বিভাগ একটা কার্যকর উদ্যোগ নেয়, সেটা অর্থ বিভাগকে অর্থ সচিব মহোদয়কে দায়িত্ব দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী এটার উপরে জোর দিলেন এবং তিনি বললেন যে নিয়ম আছে 3 বছর, ওই 3 বছর তাকে দেখো এবং অবজার্ভ করো। যাদের 3 বছর হয়ে গেছে তাদেরকে বলো তোমরা তোমাদের প্রফিট বৃদ্ধি করো যাতে তোমাদেরকে পাবলিক এনলিস্টমেন্ট করা যায়, স্টক এনলিস্টমেন্ট করা যায়। নদীতে ব্রিজ দেওয়ার ক্ষেত্রে উচ্চতা ও স্রোত বাধাগ্রস্ত যাতে না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরেকটি হচ্ছে নদীতে যেসব ব্রিজ নির্মাণ হচ্ছে। সৈয়দ আব্দুল মোহিত, বাংলাভিশন, ঢাকা। চীনের সাথে বাংলাদেশের তিস্তা প্রকল্প বাস্তবায়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ভারত। প্রকল্পটিতে আর্থিক সহযোগিতাও করতে চায় দেশটি। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় বেইজিংয়ের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফর করতে পারে বলে পররাষ্ট্রমন্ত্রী আভাস দেন। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। দুদিনের সফরে ঢাকা আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। বৃহস্পতিবার সকালে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সাথে। এরপর বেলা 11:30টার দিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে তার দফতরে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব। আলোচনা হয়েছে তিস্তা প্রকল্প নিয়ে। মন্ত্রী জানান বহুমুখী এই প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তা আমি যেটা বলেছি সেটি হচ্ছে এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। এছাড়া ভিসা জটিলতা, সীমান্তে হত্যা বন্ধ সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলেও পররাষ্ট্রমন্ত্রী জানান। কথা বলেন প্রধানমন্ত্রীর বেইজিং ও দিল্লি সফর নিয়েও। দিল্লি তো আমাদের কাছে, বেইজিং একটু দূরে। তো তারপর মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগে থেকেই ভারত সফরের কথা রয়েছে, কিন্তু তাদের সেখানে যেহেতু সেই ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তো কখন সফর হবে সেটি নির্ধারণ করা যাচ্ছে না। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করেন বিনয় মোহন কোয়াত্রা। আগামী 2-1 মাসের মধ্যে ভারত যেতে ভিসা জটিলতা ঠিক হয়ে যাবে বলে পরে সাংবাদিকদের জানান পররাষ্ট্র সচিব। আগামী 2-1 মাসের মধ্যেই লোকজনের আরও দ্রুত ভিসা পাওয়ার একটা সম্ভাবনার সৃষ্টি হবে।
সফর শেষে বিকেলে ঢাকা ছেড়ে যান ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচন জনগণ আরও বেশি বর্জন করেছে। ভোটাররা এখন ভোট কেন্দ্রে যায় না, এমনকি নিজেদের নেতাকর্মী সমর্থকদেরও কেন্দ্রে নিতে পারেনি আওয়ামী লীগ। এদিকে রাজধানীতে শুক্র ও শনিবারের সমাবেশ নিয়ে ডিএমপি কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকান্ত। এই শেখ হাসিনা হচ্ছে ভারতের ১ নাম্বার প্রোডাক্ট, সবাই জানে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে গণ অধিকার পরিষদ। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়, ব্যাংকগুলো শূন্য হয়ে পড়েছে। বাংলাদেশের জনগণের কথা না ভেবে নিজেদের স্বার্থে একতরফাভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে ভারত। বাংলাদেশের যে সরকার মেড বাই ইন্ডিয়া বা মেড ইন ইন্ডিয়া, এই পণ্যটা বর্জনটি অতি জরুরি। অর্থাৎ এটা সবচেয়ে নিকৃষ্ট পণ্য ভারতের এই বর্তমান সরকার এবং আওয়ামী লীগ। এই পণ্যটা যদি সঠিকভাবে বর্জন করতে পারি, বাকি পণ্যগুলি কিন্তু এমনি এমনি চলে যাবে, কারণ মানুষের সচেতনতা বোধ বাড়ছে। আর ভোটের কথা কি বলবো, 7 তারিখে যে মতান্তরে 7-8% ভোট বা 8-9% ভোট কেন্দ্রে ছিল, গতকাল বোধহয় তাও ছিল না। ভোটাররা একেবারে জন্মের মতো আগ্রহ ত্যাগ করছে, ভোট জিনিস নাই। ভোটাররা ভোট কেন্দ্রে যায় না, যাবে না। সবচেয়ে যোগ্যজনক হলো ওরা নিজেদের ভোটারদের কেন্দ্রে নিতে পারে না, অর্থাৎ আওয়ামী লীগে যারা বলছে তাদের কি কেন্দ্র নিতে পারে না। এদিকে শুক্রবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং শনিবার জাতীয়তাবাদী যুব দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের বিষয়ে কথা বলতে ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান বিএনপির একটি প্রতিনিধি দল। কথা বলেন মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে। তারা তাদের প্রোগ্রামের ব্যাপারে বলেছেন যে তারা এই প্রোগ্রাম করতে চান, নিরাপত্তা চান, সহযোগিতা চান। আমরা পজিটিভলি চিন্তা করব যাতে তারা প্রোগ্রাম করতে পারে, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। আর সেই সাথে আমরা আশা করব যে এটি নিরাপদ থাকবে, আমরা নিরাপত্তা ব্যবস্থা নেব। প্রোগ্রাম যদি হয়, তবে যারা প্রোগ্রাম আয়োজন করবেন তারাও দায়িত্বশীলতার পরিচয় দিবেন, এটি প্রত্যাশিত। আমরা বলছি যে আমাদের প্রোগ্রাম এটা করতে হবে, আমরা করব এই ব্যাপারে। আর যেহেতু শুক্রবারের প্রোগ্রাম, শুক্রবারে তো এমনি ট্রাফিকের ব্যাপারে খুব একটা সমস্যা থাকার কথা নয়, এর জন্যই আমরা শুক্রবারে প্রোগ্রাম দিয়েছি। সেই বিষয়টা আমরা আলোচনা করেছি, তাদের দিক থেকে সমস্যা নাই, তারা বলছে আমরা পজিটিভ। এদিকে বিশ্ব মা দিবসকে সামনে রেখে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আশপাশের এলাকায় পোস্টার উন্মোচনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাহাঙ্গীর আকান্ত, বাংলাভিশন, ঢাকা। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে আজ ভোর 4টায়। 419 জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে প্রথম ফ্লাইটটি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রী পরিবহনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় তিনি হজযাত্রীদের সাথে দায়িত্বশীল আচরণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। হজযাত্রী পরিবহনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে ভোর 5:30টায় বিমানবন্দর প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সংশ্লিষ্ট সকলকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান। বলেন, অনেকে তিলে তিলে জমানো টাকা দিয়ে হজ পালন করেন, তাই তাদের প্রতি সম্মান জানিয়ে সকলকে সহযোগিতার আহ্বান জানান তিনি। হজযাত্রীর প্রথম ফ্লাইটের সময় নির্ধারিত ছিল সকাল 7:20, যদিও সৌদি ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনার জন্য ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল 6 ঘন্টা আগে উপস্থিত থাকতে হবে। তাই মধ্যরাত থেকে হজযাত্রীদের কার্যক্রম চলতে থাকে। এবারে বাংলাদেশ থেকে হজ পালনে যাচ্ছেন 85,527 জন মুসল্লি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 50% হজ যাত্রী পরিবহন করবে। সৌদি আরবের উদ্দেশ্যে আজ মোট 7টি হজ ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। দেশের অসাধু ব্যবসায়ীরা যাতে ইচ্ছে মতো দ্রব্যমূল্য নির্ধারণ করে জনদুর্ভোগ বাড়াতে না পারে সে ব্যাপারে প্রতিযোগিতা কমিশনকে কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর নেতৃত্বে প্রতিযোগিতা কমিশনের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই নির্দেশ দেন। তিনি বলেন, ব্যবসা ও ভোক্তাবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিযোগিতা কমিশনকে জনসচেতনতা ও প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কমিশনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। এর আগে রাষ্ট্রপতির সাথে
সাক্ষাৎ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির একটি প্রতিনিধি দল। মানব পাচার আইনে করা মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ হোমের কর্ণধার মিল্টন সামাদ্দারের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেছেন, মানুষের সহানুভূতি জাগিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে 900 লাশ দাফনের কথা প্রচার করেছিল মিল্টন। মানব পাচার মামলায় 4 দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয় মিল্টন সামাদ্দারকে। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে ডিবি কার্যালয়ে এই আসামির মামলার কার্যক্রম তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। জানান 900 লাশ দাফনের কোনো প্রমাণ দেখাতে পারেনি সে, তবে 135টি লাশ দাফনের কথা সে স্বীকার করেছে। অসহায় মানুষের সেবার নাম করে সে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল বলেও গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা উল্লেখ করেন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে বাজারের প্রতিযোগী হিসেবে গড়তে শেয়ার বাজারে তালিকাভুক্তির নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। চীনের সাথে বাংলাদেশের তিস্তা প্রকল্প বাস্তবায়নে কাজ করতে চায় ভারত, আর্থিক সহযোগিতাও করতে আগ্রহী জানালেন পররাষ্ট্রমন্ত্রী। কালকের সমাবেশ নিয়ে ডিএমপিতে বিএনপির প্রতিনিধি দল, এখনো সিদ্ধান্ত দেয়নি পুলিশ। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ছাত্র জনতার মার্কিন দূতাবাস ঘেরাও। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রয়েছে বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewsে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewsে। ধন্যবাদ সবাইকে।